রোগীর স্বাস্থ্য সমস্যা পরীক্ষায় চিকিৎসকগণ এই শব্দটি প্রাণ স্পন্দন মাপক যন্ত্র স্টেথোস্কোপ এর মাধ্যমে শুনে থাকেন, কিন্তু পৃথিবীর ক্ষেত্রেও অনুরূপ শব্দটি কেন এই প্রামাণ্যে তুলে ধরা হলো। বিষয়টি বুঝতে অশনীয় ধ্বনিটির উৎসে এগিয়ে যেতে হবে। শব্দটি নিয়মিত, ধীর কিন্তু অদৃশ্য, উদ্বেগজনক এক ভীষণ অস্থিরতায় ভরা। পৃথিবীর হৃৎপিণ্ডের ক্লান্ত এই শব্দটি যদি মানব জাতির কাছে কিছু বলতে চায়, যদি এই কম্পনটির ভেতরেই লুকিয়ে থাকে একটি অদৃশ্য যন্ত্রণার অবিশ্বাস্য চাপ, ঝুঁকিপূর্ণ বার্তার অপ্রকাশিত শেষ পরিণতির কোন অশনি সংকেত? এই প্রকৃতি এবং পরিবেশ আমাদের হৃদয়ে রয়েছে। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি করেন? তার নামটি শুনে, বয়স শুনে, তার গলায় ঝোলানো স্টেথোস্কোপ দিয়ে হার্টের স্পন্দন অনুভব করে। তিনি ডাক্তার, যে হৃদস্পন্দন দেখে বুঝতে পারে তার হার্টটি কেমন আছে, শরীরটি কেমন আছে। ঠিক আমাদের এই ধরিত্রী মাতার একটা হৃদয় আছে, হার্ট আছে। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা এটিকে অনুভব করতে পারি। যখন কানটা এই মাটির সাথে লাগিয়ে অনুভব করার চেষ্টা করি, অনুভব করতে পারি যে তাদের হৃদস্পন্দনটা স্বাভাবিক নেই। যেটি থাকার কথা ছিল, কে নষ্ট করল? আমরাই। তাই এখনও সময় আছে। সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে এই যে হৃদস্পন্দনের কথা বললাম, এর সাথে ফুসফুস আছে। এই সব অঙ্গকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে পরে আমাদের ফিরে যেতে হবে সেই যুগে যখন আমরা গাছপালা, প্রকৃতিকে প্রেম দিয়ে আলিঙ্গন করতাম। একে অপরের সাথে আমরা থেকেছি বন্ধুর মতো। সেই বন্ধুর আলিঙ্গনে আমাদের যেতে হবে। পৃথিবী অনন্ত মহাবিশ্বে এটাই প্রাণের টিকে থাকার জন্য একমাত্র গ্রহ, যার ভেতরে আমরা বাস করছি। এখনও তার শ্বাস প্রশ্বাস প্রাণের নিরাপদ জীবনের নিশ্চয়তা নিশ্চিত করে চলছে। তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় অনুযায়ী জীবের অস্তিত্ব ধারণকারী এই গ্রহের বয়স 454 কোটি বছর। বিজ্ঞান গবেষণা বলছে এখানে আমাদের পূর্বপুরুষের অস্তিত্বের আগমন প্রায় 20 লক্ষ বছর পূর্বে ঘটেছে। তখন হতে আজ অবধি চাঁদ ও সূর্যের উদয়, অস্ত, রাত ও দিনের নিরন্তর আগমন, বিচিত্র প্রকৃতি জগতের নিয়মিত বিবর্তন, জীবজগতের বিচিত্র জীবনের আবর্তন সম্বর্তন, এর কোনো কিছুই কখনো থেমে থাকেনি। তবে মানবজাতি যখন প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলের এই স্বভাব সিদ্ধতায় নিজ আধিপত্যের প্রয়োজন বোধকে প্রাধান্য দিতে শুরু করেছিল, ঠিক তখন হতে আজ অবধি প্রকৃতির স্বাভাবিকতার আড়ালে সূক্ষ্ম এক অদৃশ্য পরিবর্তন ধীরে ধীরে পৃথিবীর হৃৎপিণ্ডকে তার নিরবচ্ছিন্ন পরিবেশ ও জলবায়ুর নৈসর্গিক শ্বাস প্রশ্বাসকে অস্বাভাবিক রূপে অসুস্থ করে তুলছে। প্রকৃতির সাথে আপনার যে সম্পর্কটা, এটা আসলে আপনার সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টির সাথেও কিন্তু আপনার সম্পর্ক। এবং বিশেষ করে উন্নয়নের কথা যখন বলি, আসলে কার উন্নয়ন এটা বোঝা খুব জরুরি। এবং পরিবেশগত ধ্বংসের মধ্য দিয়ে আসলে আপাত দৃষ্টিতে আমাদের কিছু অবকাঠামো আমরা দেখলেও দিনের শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পৃথিবীটা আমাকে সুরক্ষা দেয়, আমাকে লালন পালন করে, তার সক্ষমতাকে বিনষ্ট করা। এবং বিশেষ করে পরিবেশগত সুরক্ষাটা প্রয়োজন শুধুমাত্র, অনেকেই আলাপটাও তোলে যে পরিবেশগত সুরক্ষা বোধহয় শুধু ধনী মানুষের জন্য, কিন্তু দরিদ্র মানুষের জন্য পরিবেশগত সুরক্ষাটা অনেক বেশি প্রয়োজন। একজন জেলে যিনি নদীর উপর নির্ভর করেন, নদীর মাছ ধরে জীবনযাপন করেন, যখন ওই নদীটা ধ্বংস হয় তখন সবচেয়ে বেশি
সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই দরিদ্র মানুষটা। যার ফলে পরিবেশগত বিষয়টাকে শুধু ধনীর বিষয় হিসেবে যে দেখা হয় সেটাও কিন্তু একটা আসলে ভুল দেখা। এই বিষয়টা সামগ্রিক, কারণ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব এবং সুস্থভাবে বাঁচব। মানুষের বিরূপ আচরণের ফলপ্রসূ প্রগতি বিরোধী প্রভাবেই আজ সময়ের অভূত অস্থির এক পরিক্রমা সবকিছুর মাঝেই অশনির এক মহা সংকেতের লক্ষণ স্পষ্ট করছে। বিশ্ববাসী যা দেখছে না বা দেখতে চাইছে না, প্রযুক্তি নির্ভর দৈনন্দিন জীবনের গতি আর ব্যস্ততায় অভ্যস্ত সভ্যতার মানুষগুলোর কাছে মহা বিপর্যয় নীরব সংকেতগুলো প্রতি মুহূর্তে স্পষ্ট হয়ে উঠছে। তবে প্রশ্নটা থেকেই যায়, তারা কি সত্যি অশনির এই শব্দটিকে শুনতেই পাচ্ছে না? কোন দূষণটা নেই বলতে পারেন? শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ। এই যে এখন তীব্র গরম, সকাল 9টা বা 10টা থেকে 4টা পর্যন্ত বের হওয়া যায় না, এর তীব্রতা এটা আমরা অনুভব করি, কিন্তু এর সাথে অতি বেগুনি রশ্মিও আসতেছে, যেটা আমাদের সানবার্ন, ত্বকের ক্যান্সার তৈরি করতেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে আমরা টিকে থাকতে পারবো না। আর এই টিকে থাকার জন্যে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে আমাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে। যে খাদ্যাভ্যাস বা খাদ্য আমরা প্রকৃতি থেকে পাই, ধরুন একটি আমাদের চাষযোগ্য মাটিতে আমরা ধান ফলাই, ধানের গাছটি মাটি থেকে খাবার নেয় তার বেঁচে থাকার জন্যে, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। সেই খাবারের ভিতরে তার যদি পুষ্টির সমস্যা হয়, পুষ্টির ঘাটতি হয়, সেই ঘাটতি পরোক্ষভাবে আমাদেরও হবে। আমরা পুষ্টিহীনতায় ভুগব, সত্যিই ভুগছি। এখনকার সন্তানেরা যে খাবার খায় সেখানে দেখা যায় বেশিরভাগ বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছে। তার মানে এর মূল নারীর টানে যদি যায়, সেটি হলো পৃথিবী, আমাদের বাসযোগ্য পৃথিবী। আমরা এই যে বাসযোগ্য কথাটা বললাম, একে বাসযোগ্য করে রাখার দায়িত্ব শুধু আমি না, আমি হয়তো কেন্দ্রে থাকলাম, কিন্তু আমার চারিপাশে যারা আছে তাদেরকে নিয়েই তো আমিত্ব বলে কিছু নেই। কেউ লিডারশিপে থাকে আর তার অ্যাসোসিয়েটরা সেটাকে ডেসিমিনেট করে। এই যে পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য কিছু মানুষ সবসময় প্রেসক্রাইব করে, ডাক্তারের কাজ করে, মানব দরদী মানুষগুলা এগিয়ে আসতেই হবে, কারণ আমরা তো এই পৃথিবীর সন্তান। আমার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদের জন্য আমি একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারি। এটি আমাদের দায়িত্ব, কর্তব্য। এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্কটাই বা কি? এটা কি শুধু ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করার জন্য, নাকি একে যথাযোগ্য রূপে ব্যবহারের মাধ্যমে এর শেকড়ের অস্তিত্বকে রক্ষার মধ্য দিয়ে মানবজাতির একমাত্র ভিত্তিকে রক্ষা করতে হবে? যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি, যে বাতাসে প্রাণী জগৎ সহ আমরা শ্বাস প্রশ্বাসকে বিনিময় করছি, জল বেষ্টিত যে প্রকৃতিকে ঘিরে সকল প্রাণের অস্তিত্ব নির্ভর করছে, সেখানে মানবজাতি তার দায়বদ্ধতার কতটুকুনি বা বুঝতে পেরেছে? এমন অসংখ্য প্রশ্নের উত্তর খোঁজার সময় অনেক পূর্বেই চলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য, এক্ষেত্রে আমাদের সকল পরিকল্পনার যা কিছুই আয়োজন সবই যেন ব্যর্থ হয়ে পড়ছে। তবুও 22 এপ্রিল 26-এর বিশ্ব ধরিত্রী দিবসে পৃথিবীর অনাহত এই শব্দটিকে আহত ধ্বনিতে রূপান্তর করে মানবজাতির অস্তিত্বকে রক্ষায় পূর্ব প্রস্তুতির লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতা বৃদ্ধির নিমিত্তেই একে উপস্থাপন করছি। সত্যিকার অর্থে পরিবেশগত সুরক্ষার জন্য আমাদের যে জীবনযাপন প্রণালীরও পরিবর্তন আনা উচিত, সেই পরিবর্তন আনার ক্ষেত্রে আমরা কিন্তু অতটা অগ্রণী না।
এবং বিশেষ করে কনজামশনের দিক থেকে আমাদের যে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত, সেই দায়িত্বশীল না হওয়ার কারণে আসলে মানে আশাবাদী খুব সহজে হওয়া যায় না। কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা প্রজন্মগত যে পরিবর্তন, যে সচেতনতা বোধ, সেটা হয়তোবা এক ধরনের পরিবর্তন আনতে পারে। কিন্তু এই পরিবর্তনটা যত দ্রুত আনা যাবে ততই আমাদের জন্য মঙ্গল। মানে পরিবেশগত ধ্বংস এবং আমাদের এই বোধ শক্তি, এটার আসলে মানে ধ্বংসের যে গতি এবং আমার বোধ শক্তির যে গতি, এই দুটার মধ্যে সমন্বয় আনাটা খুব জরুরি। কারণ আমার বোধ শক্তির গতি কম, ওখানে ধ্বংসের গতি বেশি, তাহলে কিন্তু আপনি সেই ধ্বংস থেকে রক্ষা করতে পারবেন না। সো আমার এই বোধ শক্তির গতিটাকে বাড়ানো অনেক জরুরি। এটা যদি করা যায়, পরিবেশগত সুরক্ষাটা অনেক সহজ হবে। শব্দের এই সংকেতই স্মরণ করিয়ে দেয় যে এই ধরিত্রী এখনো বেঁচে আছে, তবে নিঃশ্বাসে তার নানাবিধ অসুস্থতার কষ্ট ফুটে উঠছে। তার এই কষ্টের নিঃশ্বাসে বলে দিচ্ছে সে আর ভালো নেই। অবিলম্বে তাকে রক্ষার প্রশ্নেই একটি যথার্থ পরিবর্তন প্রয়োজন। তাকে বুঝেই তাকে বাঁচিয়ে রাখতে গোটা প্রাণীকুলের ইকোসিস্টেমের বৃহৎ বিস্তৃত নৈসর্গিক পরিবেশ পরিস্থিতিকে বাঁচিয়ে রাখার সকল পথকে অবিলম্বেই উন্মোচন করতে হবে। 60-এর দশকের যে নিউ সোশ্যাল মুভমেন্ট আমরা দেখলাম, এবং যেখানে পরিবেশগত বিষয়টা সেই সময়কার যে আন্দোলন সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই সচেতনতার একটা পর্যায়ে তো আমরা নিশ্চয়ই পৌঁছেছি, কিন্তু সচেতনতা ওই পর্যায়ে যায়নি যার মধ্য দিয়ে সত্যিকারভাবে আমরা একজন এনভায়রনমেন্টালি রেসপন্সিবল পারসন অথবা পরিবেশগতভাবে একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি হব, সেই পর্যায়ে আসলে আমরা পৌঁছাতে পারিনি। এবং বিশেষ করে পরিবেশ নিয়ে আমরা যখন চিন্তা করি, পরিবেশ সুরক্ষার কথা যখন বলি, তখন যেই মানে সংকটটা তৈরি হয় যে পরিবেশগত সুরক্ষা বনাম উন্নয়ন, এবং উন্নয়নকে আমরা পরিবেশগত সুরক্ষার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি, কিংবা উন্নয়ন বনাম পরিবেশগত সুরক্ষা এভাবে দেখি। কিন্তু পরিবেশগত সুরক্ষাও যে উন্নয়নের অংশ, তাহলে আমি যেখানে লালিত পালিত হচ্ছি, এই প্রকৃতিই তো আমাকে লালন পালন করছে। যে আমাকে লালন পালন করছে তার সুরক্ষা আমি করছি না, এবং আমি উন্নয়নের নামে, আমি অবকাঠামো নির্মাণের নামে যে এই প্রকৃতি আমাকে লালন পালন করছে তাকে আমরা ধ্বংস করতে পিছপা হচ্ছি না। কিন্তু দিনের শেষে এই ধ্বংসাত্মক কাজ তার কিন্তু খেসারত দিতে হয়। পৃথিবীকে আমরা প্রতিদিন দেখি আবদ্ধ সভ্যতার নির্মম পরিবেশ ছেড়ে এর নিসর্গের টানেই ছুটে যাই তার কাছে। একে অনুভব করি, তবে অত্যন্ত জঘন্যভাবে সেখানেই তাকে আঘাত করি। এই পৃথিবী ও তার নিসর্গে আমাদের কতটা ধারণ করে রেখেছে তা খুব কম সময় আমরা থেমে ভেবে দেখি। আবার কেউ কেউ আমরা এমন ভাবনার কাছেই নেই। বিশ্ব ধরিত্রী দিবস সেই বিরল মুহূর্তগুলোরই একটি, যখন আমরা আমাদের চারপাশের এই বিশাল বিস্তৃত প্রাণ প্রকৃতির অস্তিত্বটিকে নতুন করে উপলব্ধি করার সুযোগ পাই। এমন এক সময় এই দিনটি আমাদের সামনে এসেছে যখন ধরিত্রী নিজে থেকেই বিশ্ববাসীকে কিছু একটা বোঝাতে চাইছে। আমরা যারা ধরিত্রী নিয়ে সজাগ আছি, কাজ করি, তারা বুঝতে পেরেছি এই ধরিত্রী টিকে থাকলে সৃষ্টির সেরা জীব মানুষও টিকে থাকবে। জন্ম হয় কিসের জন্যে? পৃথিবীতে ভালো ভালো কাজের স্বাক্ষর রাখার জন্যে। প্রজন্ম থেকে প্রজন্ম যারা আসবে তারা যেন সুন্দরভাবে এই প্রকৃতি প্রেমী হয়ে এই বাসযোগ্য পৃথিবীকে সুন্দরভাবে ধারণ করতে পারে তাদের হৃদয়ে। আমাদের এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে এবারে আমরা যে সৃষ্টির সেরা জীব বলেছি সেটি যথার্থ হবে। আমাদের কর্মকাণ্ডে জলবায়ুর অভূতপূর্ব পরিবর্তনের প্রভাব বৃদ্ধি, নানাভাবে দূষণের বিস্তার, প্রাকৃতিক ভারসাম্যের ভাঙনে মানব কর্মকাণ্ডের সম্পৃক্ততা বৃদ্ধি, নিয়ত যুদ্ধের বিভীষিকা, এভাবে অসংখ্য সমস্যা কেবল আলাদা আলাদা সমস্যাই নয়, বরং এরা এক একটি বৃহত্তর বাস্তবতারই অংশ, যা আমাদের জীবনকে প্রতিনিয়তই দুর্ভোগ, দুশ্চিন্তার মধ্য দিয়েই প্রভাবিত করছে। তবু এই চাপ এবং অনিশ্চয়তার মধ্যেও
একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে, আর তা হচ্ছে বিশ্বব্যাপী শত প্রতিকূলতার মাঝেও ধরিত্রী রক্ষায় পরিবেশবাদী সংগঠন ও উদ্যোক্তাদের প্রচেষ্টা কোনোভাবেই থেমে নেই, বরং প্রকাশ্যে কিংবা নিভৃতে দৃঢ়ভাবে তারা বিশ্বরক্ষার নানান কর্মকাণ্ডের স্পষ্টতাকে আরও প্রত্যক্ষরূপে সচেতন করে গড়ে তুলছে। এই ধারাবাহিকতাই আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী রক্ষার কাজ কোনো একক শক্তির উপর নির্ভর করছে না। এটি কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর কিংবা কারো কোনো একক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একে গড়ে তুলতে প্রতিনিয়ত আমাদের ছোট ছোট দৈনন্দিন কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব প্রভাবকে বৃদ্ধি করতে হবে, যা হয়তো বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়বে না, তবে বিশ্বের রাষ্ট্রসমূহের সকল শ্রেণী পেশার মানুষগুলোর সম্মিলিত পরিবেশ বান্ধব সাংস্কৃতিক নেতৃত্বের ভূমিকায় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। আমাদের এই ধরিত্রী একটি বাসযোগ্য ধরিত্রী হিসাবে গড়ে তোলার জন্যে আমাদের প্রথমেই প্রয়োজন শিশুদেরকে পরিবেশ সচেতন করে তোলা। শিশুরা যেন এই পরিবেশের মধ্যে বেড়ে উঠতে পারে, তার জন্যে উপযোগী করে গড়ে তোলার জন্যে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে, পরিবেশ মানুষের জন্য কি কাজে লাগে, মানুষ পরিবেশের মধ্যে কি পায় সেগুলো জানিয়ে তাদেরকে সচেতন করবে। এক্ষেত্রে বিভিন্ন কর্মসূচির সাথে সাথে তারা নিজ উদ্যোগেও নিজের বাসস্থানের আশেপাশে পরিবেশকে সুন্দর রাখার জন্যে, শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর রাখার জন্যে যা যা করণীয় তা করবে। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব ধরিত্রী দিবসে ধরিত্রীকে বাসযোগ্য করার জন্যে সকল স্থানের সকল মানুষের এই বিষয়গুলো সচেতন থাকা, কিভাবে আমাদের এই ধরিত্রীকে বাসযোগ্য করে রাখা যায়। একটি রাষ্ট্র যখন সমাজকে পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করে, কোনো পরিবারে যখন অপচয় কমানোর চেষ্টা অব্যাহত রাখে, একটি প্রজন্ম আপন পরিবেশকে যখন পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করে, আর রাষ্ট্রের প্রতিটি নাগরিক যখন নিজের নেতিবাচক অভ্যাসকে বদলে ফেলে, প্রগতি প্রথার এমন সব প্রচেষ্টাই তখন ভালো যা কিছুর বৃহৎ প্রত্যাশাকে প্রতিষ্ঠিত করতে পারে, যা পৃথিবী ও এর প্রকৃতিকে সুস্থরূপে বেঁচে থাকার নিশ্চয়তাকে নিশ্চিত করে। পরিবেশ রক্ষায় মনোবৃত্তির এমন জায়গাটিতেই এসে আমাদের শক্তি, আমাদের পৃথিবী কথাটি শুধু বাক্যতেই নয়, বরং 2026-এর 22 এপ্রিল ধরিত্রী দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ঘোষিত এই প্রতিপাদ্যে একটি পরিবেশ বান্ধব মনোবৃত্তির গভীর উপলব্ধিকেই জাগ্রত করে। তখন শক্তির এই উৎসের স্থায়িত্ব শাশ্বত রূপে পুনর্জীবিত হয়, সময়কে করে গতিশীল, পরিবেশ পরিস্থিতির ইতিবাচক রূপকে ফিরিয়ে আনে, প্রগতিশীল নীতিমালায় আসে পরিবর্তন। আর তখন মানুষের ভেতরে থাকা দায়িত্ববোধটি একেবারে হারিয়ে যায় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এর প্রকাশ ঘটতে থাকে। এই ভাবনার প্রভাব এতটাই শক্তি নিয়ে কাজ করছে, যা ছাদে সূর্যরশ্মির পরিবেশ বান্ধব বিজ্ঞানকে কাজে লাগায়। গ্রামের মানুষ নিজেদের জমি ও জলাশয় রক্ষা করার চেষ্টা করে, কিংবা বিভিন্ন শ্রেণীর প্রতিষ্ঠানে সমূহ জ্বালানি সাশ্রয়ের নতুন পদ্ধতি উদ্যোগ গ্রহণ করে। এমন প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে যে অগ্রগতি শুধু কল্পনার মাঝেই সীমাবদ্ধ নয়, এটি বাস্তবে ঘটছে। এবারে বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হলো আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, যেটা আমরা বাংলায় বলছি যে আমাদের শক্তি আমাদের গ্রহ। এই বিশ্ব ধরিত্রী দিবসে মূল উপজীব্য হলো যে আমাদের এই পৃথিবীকে বাঁচাতে হবে। পৃথিবীর জীববৈচিত্র্য, প্রাণী জগৎ, আমরা মানুষ আছি, আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে বাঁচাতে হবে, এবং সর্বোপরি আমাদের পৃথিবীকে বাসযোগ্য করতে হবে, বসবাসযোগ্য করতে হবে। আমরা জানি যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, প্রতিনিয়ত আমরা কিন্তু এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ সেটা নষ্ট করছি। আমরা বলি ন্যাচারাল রিসোর্স বেস, যেটা আমাদের মাটি, পানি, বাতাস এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ অন্য যেগুলো আছে
সেগুলো ক্রমাগত নষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আমাদের জীবিকার প্রয়োজনে আমাদের জীবন উপকরণ যে তৈরি করছি আমরা, সেই যে চাহিদা পূরণের জন্য আমাদের সম্পদগুলো নষ্ট হচ্ছে। বলা হয় যে এই পৃথিবীতে 3টা গুরুত্বপূর্ণ ক্রাইসিস তৈরি হয়েছে। একটা বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা বড় ধরনের সমস্যা পৃথিবীর জন্য। আরেকটা বলা হচ্ছে যে আমাদের যে জীববৈচিত্র্য আছে সেটা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণ করাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই যে আরেকটা বলা হচ্ছে কেমিক্যাল পলিউশন, রাসায়নিক পলিউশন। এই 3টা ক্ষেত্রে আমরা বিশ্ববাসী বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। এর থেকে বাংলাদেশও মুক্ত নয়। রাষ্ট্রীয় পর্যায়ে সরকারিভাবে চেষ্টা হচ্ছে আমাদের এই যে সমস্যাগুলো থেকে সমাধান করার। আপনারা জানবেন যে বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তনের জন্য যে ঝুঁকিগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করছেন। আমাদের রাসায়নিক দূষণ কমানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য দূষণ কমানো যায়, সকল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ সম্মত হয়, আইনসম্মত হয়, সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা আশা করছি যে আমাদের পরিবেশ ব্যবস্থা উন্নত হবে। আমাদের যে বর্তমানে যে কার্যক্রম আছে, আমাদের ব্যক্তি পর্যায়ে, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে কার্যক্রমগুলো আছে, সেগুলোর জন্য পরিবেশ সম্মত হয়, যার ফলে আমাদের বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ এবং সকল ধরনের দূষণটা যেন কমানো সম্ভব হয়। এবং আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের মানুষ বেশি কিন্তু আমাদের দেশটা অনেক ছোট, সুতরাং আমাদের যে খুব মূল্যবান যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের নদী, আমাদের পানি, আমাদের বাতাস, আমাদের মাটি, আমাদের যে গাছপালা, এই যে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ এবং আমাদের যেটা বলি ইকোসিস্টেম, আমাদের পরিবেশ ব্যবস্থা, সেগুলিকে রক্ষা করতে হবে। এবং এটার সাথে কিন্তু আমাদের জীবনযাপন একদম সম্পৃক্ত। আমরা যদি প্রকৃতি নষ্ট করি আমরা ভালো থাকবো না। এবং আমরা যে বলছি যে আমাদের যে রোগ শোক বাড়ছে, আমাদের ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে, ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে গেছে, বিভিন্ন ধরনের যে সমস্যায় আমরা পড়ছি, এই যে আমাদের জনস্বাস্থ্য যে বিঘ্নিত হচ্ছে, তার একটা বড় কারণ হলো এই যে আমি বললাম যে রাসায়নিক দূষণ বা বিভিন্ন ধরনের দূষণ। এই দূষণের ফলে আমাদের যে খাদ্য শৃঙ্খল, ফুড চেইন, সেইটার মধ্যে কিন্তু আমাদের এই যে টক্সিক ম্যাটেরিয়াল ঢুকে যাচ্ছে, আমাদের হেভি মেটাল, টক্সিক কেমিক্যালস, এগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে চলে যাচ্ছে, মাছের মাধ্যমে আমাদের শরীরে চলে আসছে। এই যে টক্সিক ম্যাটেরিয়ালগুলো আমাদের মাটিতে যাচ্ছে, সেখানে ফসল ফলানো হচ্ছে, সেই ফসলের মাধ্যমে আমরা কিন্তু খাচ্ছি, আমাদের শরীরে আসছে। এবং এই যে মাছ, ফসল এবং অন্যান্যভাবে বাতাসে কিন্তু টক্সিক যে গ্যাসগুলো বাতাসে আসছে, এটা আমরা ইনহেল করছি, সেটার মাধ্যমে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে। তো এখন আমাদের বড় কাজ হলো যে এই যে আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ডের ফলে যে আমরা আমাদের সমস্ত আমাদের যে উপজীব্যগুলো, বাঁচার যে উপজীব্যগুলো, সেগুলিকে রক্ষা করতে হবে। অধুনা বিশ্বের পরিবেশ আন্দোলন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় 1970 সালের 22 এপ্রিল বিশ্বে প্রথম ধরিত্রী দিবস পালিত হয়, যা পরিবেশ আন্দোলনের সূচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিল্পায়নের নেতিবাচক দিকগুলো উন্মোচনের মধ্য দিয়েই বিশ্বব্যাপী জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তখন বিষয়টি সাধারণের কাছে তেমন গুরুত্ব পায়নি। প্রেক্ষাপটটি নিয়ে মার্কিন সিনেটর গেইলর্ড নেলসনের উদ্যোগে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে একটি সচেতনতা আন্দোলন শুরু হয়, দ্রুত জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে, যা একসময় 2 কোটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার একটি বৈশ্বিক আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল। বিশ্ব ধরিত্রী দিবস আমাদের সেই সম্ভাবনার কথাই মনে করিয়ে দেয়। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো সাময়িক আবেগ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিশ্রুতি, যা বিশ্ব নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই একই সঙ্গে পালন করতে হবে। এখানে কোনো একক সমাধান নেই, কোনো একক দায়িত্বও নেই, বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, যেখানে প্রতিটি মানুষের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে দেখছি মধ্যপ্রাচ্যে স্বার্থকেন্দ্রিক যুদ্ধ চলছে এবং যার প্রভাব সমস্ত বিশ্বে পড়েছে। জ্বালানি সংকটের পরিত্রাণ পেতে আমাদের এখন দরকার নবায়নযোগ্য শক্তি এবং সেদিকেই আমাদেরকে ধাবিত হতে হবে। সেই সাথে মানবিক গুণাবলীগুলো বিকাশ করতে হবে, যেন বিশ্ব একটি শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসতে পারে এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। আমার জন্ম এই ঢাকা শহরেই।
আমি ছোটবেলা থেকেই এই ঢাকা শহরে বড় হয়েছি, কিন্তু কেন জানি না সবসময় আমার মন টানে সেই গ্রামে। এই ঢাকা শহরে সবসময় চার কোণার এক ঘরে আমি আবদ্ধ থেকেছি, কারণ আমার বাড়ির আশেপাশে নেই কোনো মাঠ, আমি কোথাও খেলতে যেতে পারি না। কিন্তু আমি সবসময় কেন জানি না গ্রামেই থাকতে চাই, কারণ সেই গ্রামে আবার আছে সুন্দর প্রকৃতি। আবার বাড়ির চারপাশে আমি সবসময় খেলাধুলা করতে পারি, কিন্তু এত ব্যস্ততার কারণে সেই গ্রামেও আর যাওয়া হয় না। কেন আমি ঢাকা শহরে এই চারপাশের প্রকৃতির সাথে খেলার সুযোগ পাই না? কখনো একটু বের হই, তার পরপরই আমি কেন অসুস্থ হয়ে যাই। আমি সুস্থ থাকতে চাই ঢাকা শহরের এই পরিবেশের মাঝে। আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো উচিত, প্লাস্টিককে বর্জন করা উচিত। পরিবেশকে বাঁচাতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও জল রেখে যেতে হবে, আমাদের জল অপচয় করা আর যাবে না। আমরা আমাদের দায়বদ্ধতা ক্ষেত্র হতে ছোট ছোট পদক্ষেপগুলো নিয়েই একটি বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারি। অঙ্গীকারের এমন প্রতিশ্রুত প্রাণের উপলব্ধিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই পৃথিবী রক্ষায় শেষ প্রচেষ্টা। সঙ্গে এটাও বুঝতে হবে যে বাঁচলে পৃথিবী, আমরাও বাঁচব।